আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনিমা দাস। আর প্রথমেই থাকছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাত 12টা 1 মিনিটে কার্যকর হচ্ছে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়। পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাৎ। চলমান রাজনৈতিক সংকট সমাধানে প্রধান দু দলই ছাড় দিতে রাজি, সংলাপ চলবে জানালেন জাতিসংঘের বিশেষ দূত তারাঙ্ক। সংকট সমাধানে তারাঙ্কর মধ্যস্থতায় সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের সংলাপ। রাজনৈতিক অচল অবস্থা কেটে যাবার আশা বিএনপির। টানা চতুর্থ দিনের অবরোধে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে 18 দলের নেতাকর্মীদের সংঘর্ষ, সহিংসতায় নওগাঁয় একজনের মৃত্যু। রাজশাহীতে ওসির পা ভেঙে দিল জামাত শিবির। এবং সহিংস রাজনীতি থেকে দেশের অর্থনীতিকে বাঁচানোর আহ্বান রপ্তানিকারকদের, ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুবিধা দাবি। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণ সভা নিয়ে প্রতিবেদন। এবারে পুরো সংবাদ। আজ রাত 12টা 1 মিনিটে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হচ্ছে। এজন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার এখন প্রস্তুত। কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী রাতে তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যার পর কাদের মোল্লার স্বাস্থ্য পরীক্ষার কথা উল্লেখ করে ফরমান আলী জানান তিনি পুরোপুরি সুস্থ আছেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হচ্ছে শোনার পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে গণমাধ্যম কর্মীর পাশাপাশি উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের নিশ্চিত করেন রাত 12টা 1 মিনিটে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আমরা লক্ষ্য করলাম যে কিছু এর আগে সন্ধ্যায় মিন্টো রোডে আইন প্রতিমন্ত্রীর সরকারি বাসভবনে যৌথ সংবাদ সম্মেলন করে আইন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হচ্ছে বলে জানান। আজকে রাতের মধ্যেই কাদের মোল্লার বিরুদ্ধে যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে সেটা কার্যকর করা হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যুদ্ধাপরাধী কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর রোববার তার মৃত্যু পরোয়ানা সংশ্লিষ্ট সকল দপ্তরে পৌঁছে দেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারা কর্তৃপক্ষ তার রায় কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন করে। আইন প্রতিমন্ত্রী বলেন, এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আর কোনো সুযোগ নেই। এখানে কারা বিধি ফলো করার 7 দিন 15 দিন কোনো কিছু ফলো করার কোনো সুযোগ নাই। একটি সুযোগ তার ছিল মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তিনি প্রাণ ভিক্ষা চান। তাকে যথাবিধ জিজ্ঞাসা করা হয়েছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তিনি। 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রাণ ভিক্ষা চাইবেন না কিনা তিনি, কিন্তু তিনি অস্বীকার করেছেন না, তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না। এরপর সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন কেবলমাত্র এটার এক্সিকিউশন এখন মাত্র বাকি আছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাজেই তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা সঠিক না। রায় কার্যকর হওয়ার পর প্রতিপক্ষের যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য সংবাদ সম্মেলন থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কাদের মোল্লার সাথে শেষ সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। রাত 8টার দিকে কাদের মোল্লার স্ত্রী, পুত্র, কন্যা সহ আত্মীয় পরিজনের 23 সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সাথে দেখা করেন। প্রায় 50 মিনিট ধরে তারা নানা বিষয়ে কথা বলেন। রাত 9টায় সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে তার ছেলে হাসান জামিল জানান, ইসলামী আন্দোলন করার জন্য তার বাবাকে হত্যা করা হচ্ছে। পরিবারের সবাইকে তিনি ধৈর্য ধরার পরামর্শ দেন।
যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি করতেন তাহলে নাকি আজকে এই পজিশনে চলে আসতে হতো না। উনি আজকে অনেক টাকা পয়সা বৃত্তি থাকতে পারতেন, কিন্তু শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আজকে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটা উনি আমাদেরকে বলছেন আমাদেরকে ধৈর্য ধারণ, আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। ওনার সঙ্গে আমাদের আনুষ্ঠানিকভাবে কথা হবে, এরপরে আমরা জানতে পারবো যে ওনার কি ইচ্ছা আছে কি ইচ্ছা নাই। আমাদের বিধিবদ্ধ আইন অনুযায়ী যা যা আছে সবগুলি প্রতিপালন করে সর্বশেষে 12টা 1 মিনিটে ফাঁসি কার্যকর করা হবে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, কাদের মোল্লার ফাঁসি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। কাদের মোল্লা, আপনি তনিমা বলছিলেন যে কাদের মোল্লার পরিবারের সদস্যরা আসলে মূলত এখানে দেখা করতে এসেছিল রাত 8টার দিকে, এবং তারা পরিবারের প্রায় 23 সদস্য বিশিষ্ট পরিবারে যারা এসেছিল তাদের 23 সদস্য ছিল। তারা আপনার কেন্দ্রীয় কারাগারের ভেতরে কাদের মোল্লার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন এবং প্রায় 50 মিনিট তারা সেখানে অবস্থান করেছে, এবং সেখানে কাদের মোল্লার সাথে কথা বলে তারা বেরিয়ে এসে তার পরিবারের যে সদস্য হাসান জামিল আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তারা এই কাদের মোল্লা তাদেরকে বলেছেন যে এই যে বিচারটি করা হয়েছে সেটি একটি প্রহসনের বিচার, এবং তাকে রাজনৈতিক হত্যার উদ্দেশ্যেই আজকে এই ধরনের একটি বিচার করা হয়েছে, এবং যে বিচারের যে বিষয়টি আপনার গত 5 ডিসেম্বর আপনার পূর্ণাঙ্গ বিচার প্রায় 790 পৃষ্ঠার যে বিচার প্রকাশিত হয়েছে, সেই বিচারের রায় প্রকাশিত হবার পরই আসলে ওই দিনই আপনার অ্যাটর্নি জেনারেল জানিয়ে দিয়েছিলেন যে আসলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেই আইনে আপনার কোনো রকমই আসলে কোনো আপিল বা প্রিভিউ আপিলের কোনো ব্যবস্থা আসলে ছিল না। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যে আপনার 5ই ফেব্রুয়ারি যখন কাদের মোল্লার আপনার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সে তার বিরুদ্ধে কিন্তু গণজাগরণ মঞ্চ আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেখানে আপনার সংসদে এই বিচারের যে আইনটি করা হয়েছিল সেই আইনের সংশোধন এনে তারপর কিন্তু আপনার এই আপিলের সুযোগটা করা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল গতকালও বলেছিলেন যে আসলে এখানে জেল কোড মেনে নেওয়া অথবা জেল কোড মানা কিংবা এই আইনে তাকে রাষ্ট্রপতির পক্ষে থেকে কোনো আপনার প্রাণভিক্ষার সুযোগ থাকবে কিনা সে বিষয়গুলো ক্লিয়ার করেছিলেন। আসলে এরকম কোনো সুযোগ এই আইনে বলা নেই। এই আইনের 3 ধারায় বলা হয়েছে যে আসলে যে রায়টি প্রকাশিত হয়েছে সেই রায়টি সরকার এখন আপনার এডুকেশন করবে। আমাদের যে বিষয়টি এখানে জানিয়েছে যে সিনিয়র জেল সুপার ছিলেন, তিনি আমাদেরকে যেটি বলেছেন 12টা 1 মিনিটে আসলে তার ফাঁসি কার্যকর করা হবে, এবং 12টা 1 মিনিট পরে যে আপনার ফাঁসিতে ঝুলিয়ে মানে মৃত্যুদণ্ড কার্যকর হবার পর কিন্তু তার এই লাশটি আবার পুলিশি নিরাপত্তায় তার পরিবারের হাতে না দিয়ে সরাসরি আপনার ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখা দরকার তনিমা, যেটি হলো যে এই রায়কে ঘিরে যে সারা দেশ জুড়ে বিশেষ করে এখন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারের সামনে যে মিডিয়া কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, সেই বিষয়টিকে আসলে অন্তত নিয়ন্ত্রণে রেখে অন্তত আপনার অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে কিংবা কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু পর্যাপ্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে। লালবাগ থানার লালবাগ জোনের যে ডিসি হারুনার রশিদ, উনি কিন্তু আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছে যে তারা যখন জেনেছে যে আজকে এ ধরনের একটি আইনি ব্যাপারটি আসলে কার্যকর করবে জেল কর্তৃপক্ষ, তারা যেন এখানে আশপাশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা কোনো রকম আপনার অনিয়ন্ত্রিত পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য তারা কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রেখেছে। তনিমা। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় কারাগার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। এদিকে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত 5 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম।
তনিমা, যখন ঘোষণা এসেছে যে কাদের মোল্লার ফাঁসির রায় আজকে রাতেই অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরেই কার্যকর হবে, সেই খবর শোনার সাথে সাথেই কিন্তু গণজাগরণ মঞ্চের কর্মীরা তাৎক্ষণিকভাবেই কিন্তু শাহবাগে এই গণজাগরণ মঞ্চের যে তাদের যে শাহবাগ চত্বরে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। আমরা তার অনুভূতি জানবো যে আজকে আপনাদের যে সেই প্রত্যাশিত যে রায়টি ছিল, কাদের মোল্লার ফাঁসির রায় আজকে হতে যাচ্ছে, কার্যকর হতে যাচ্ছে, তো আপনার অনুভূতিটা কি? হ্যাঁ, আজকে এই রায় কার্যকর হবার সংবাদে আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেকেই যেমন খুশি হয়েছি, এদেশের প্রতিটি মানুষই খুশি হয়েছে। আপনারা দেখেছেন নানা বয়সী মানুষ, নানা পেশার মানুষ এখানে দলে দলে চলে আসছে, একে একে করে সবাই আসছে, আমাদের সহযোদ্ধারা সবাই আসছেন। মূলত আমার মনে হয় যে দেশের প্রত্যেকটি মানুষ অর্থাৎ 16 কোটি মানুষই এই রায় কার্যকর হবার সংবাদে খুশি হয়েছে এবং তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে এখানে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটি আনন্দ ঘন পরিবেশ এই মানুষদের মধ্যে বিরাজ করছে এবং তারা কিন্তু এই কাঙ্ক্ষিত রায়ের জন্যই তারা গত 5 ফেব্রুয়ারি কিন্তু তারা এই শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল এবং দীর্ঘ 10 মাসের মাথায় কিন্তু এসে তাদের যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য তারা দাবি করেছেন যে সেই লক্ষ্যে কিন্তু তারা পৌঁছেছেন এবং তাদের এটা একটি বড় বিজয়। এবং এর পাশাপাশি তারা দাবি করেছেন, কিছুক্ষণ আগেও আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি গণজাগরণ মঞ্চের, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে রায় কার্যকর হতে যাচ্ছে এর মাধ্যমেই তাদের যে বিজয়, এই বিজয়ের মাধ্যমে তারা আরো একটি যে তাদের দাবি ছিল জামাতের রাজনীতি নিষিদ্ধ, সেই জামাতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেও তারা কিন্তু সোচ্চার রয়েছে এবং তারা বিজয়ের মাসেই আশা করছেন যে জামাতের রাজনীতিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে সরকারের পক্ষ থেকে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে কাদের মোল্লার রায়কে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে এজন্য কিন্তু রাজধানীর শাহবাগ সহ আশপাশের এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি কিন্তু বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের টহল কিন্তু অব্যাহত রয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যাতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতা না ঘটে সেজন্যই কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে যে আনন্দ বিরাজ করছে এবং তারা রায় ঘোষণার পরেও কিন্তু তারা এখানে অবস্থান করবে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। তো এরপরে নতুন কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। তনিমা। জি শামীম, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এবার অন্যান্য প্রসঙ্গ। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারাঙ্কো। সন্ধ্যায় সংক্ষিপ্ত এক বিবৃতিতে আশাবাদের কথা জানিয়ে তারাঙ্কো আরও বলেন, নির্বাচনকালীন সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দল ছাড় দিতে রাজি আছে। দুদলই সংকট সমাধানে সংলাপ চালিয়ে যেতে সম্মত বলেও জানান তারাঙ্কো। মানস ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা, ফ্ল্যাশের আলো, সাংবাদিকদের ভিড়, এসব ঠেলেই সামনে আসতে হলো অস্কার ফার্নান্দেজ তারাঙ্কোকে। মুখে হাসি, হাতে ছোট্ট একটি বিবৃতির কাগজ। নিজের ফিরে যাওয়া একদিন পিছিয়ে দিয়ে এবং পরে সংবাদ সম্মেলনও স্থগিত করে এই ছোট্ট বিবৃতিতে জাতিসংঘের বিশেষ দূত যা জানালেন তার মূল কথা হচ্ছে রাজনৈতিক জট খুলতে যাচ্ছে। ছাড় দেওয়ার মানসিকতায় রয়েছে আওয়ামী লীগ, বিএনপি দুই পক্ষই। Today represents an important moment in the current context. At the invitation of the United Nations Secretary General, representatives of both parties have met and engaged in dialogue. I want to take this opportunity to applaud the decision to sit down and seize this important opportunity. This shows political leadership, responsibility and courage. It also is an answer to the expectations of the people of Bangladesh. Both sides have agreed to continue their dialogue in a spirit of goodwill and compromise and to work constructively together to decrease tensions and build confidence. তারাঙ্কো আরো জানান, দুই দলের মধ্যেই আলোচনা চলছে, ফলাফল যে কোনো সময় পাওয়া যেতে পারে। Tomorrow we will have an opportunity to go into more details about what has occurred today, but I think it's a very important moment and I really wanted to take the opportunity to brief you
and to congratulate you for the good work. জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা সংলাপের উদ্যোগ নিতে গত শুক্রবার 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসেন অস্কার ফার্নান্দেজ তারানকো। সন্ধ্যায় প্রতিনিধি দলটির নিউ ইয়র্কে ফিরে যাওয়ার কথা থাকলেও সংলাপ সমঝোতার সম্ভাবনা থাকায় তাদের সফর আরও একদিন বাড়ানো হয়েছে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। এর আগে দুপুরে বাড়িধারা ও গুলশানের পৃথক দুটি বাসায় সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন। জানা যায় বৈঠকটিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তবে কোনো পক্ষই এই বৈঠকের কথা স্বীকার করেননি। সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে অস্কার ফার্নান্দেজ তারানকোর বিবৃতিতে উভয় পক্ষের বৈঠকের কথা জানানো হয়। এই বৈঠকের মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় আসার চেষ্টা চালাচ্ছে বলেও তারানকোর সাংবাদিকদের জানান। নিউ ইয়র্কে ফিরে যাওয়া ছাড়াও তারানকোর আজকে নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ এবং সন্ধ্যায় সংবাদ সম্মেলন। তারানকোর সফর একদিন পিছিয়ে যাওয়ায় এই দুটি কর্মসূচিও বুধবার স্থানান্তর করা হয়েছে। এদিকে গুলশানে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বাসভবনে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দল দুটির শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে উভয় দলই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিএনপি। এছাড়াও অন্য এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 5ই জানুয়ারি নির্বাচনের তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। জোর করে প্রহসনের কোনো নির্বাচন করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দু দলের সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। এই যে সংকট, আগামী নির্বাচনকে সামনে রেখে সেই সংকটের একটা সমাধানের জন্য আমরা আলোচনার সূত্রপাত করেছি। এই আলোচনা চল আজকে আমরা তারানকো সাহেবের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আগামীতেও আমরা এই জাতিসংঘের যে রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে তার আমন্ত্রণেই আমরা আগামীতেও আমরা বসবো বলে আমরা আশা করি এবং এই আলোচনা চলবে বলে আমরা উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছি। বিক্ষিপ্ত সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের টানা 4র্থ দিনের অবরোধ। নওগাঁয় জামায়াত আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া রাজশাহীতে হামলা চালিয়ে এক ওসির পা ভেঙে দিয়েছে জামায়াত শিবির কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে হরতাল ও অবরোধকারীদের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কঙ্কন নাগ। রাজশাহীর বিনোদপুরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় শিবির নেতাকর্মীরা। এ সময় মতিহার থানার ওসি আব্দুল মজিদ সহ 4 পুলিশ সদস্য আহত হয়। জবাবে পুলিশ পাল্টা গুলি ও টিয়ার শেল ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে আহত হয় কমপক্ষে 10 জন। রাজশাহী কলেজের সামনে শিবির মিছিল করার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় শিবির কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। নারায়ণগঞ্জের কাশীপুরে অবরোধের সমর্থনে যুবদল মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় 4 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। মাছডাইরে একটি মাল বোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পেট্রোল বোমা সহ 2 শিবির কর্মীকে আটক করে। চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে শিবিরের মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় 2টি সিএনজি চালিত টেম্পোতে আগুন দেয় তারা। খুলশীর ঝাউতলা এবং কাজীর দেউরিতে সমাবেশ করে শিবির ও বিএনপি। নাটোরের কানাইখালীতে মিছিল ও সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এর আগে সোমবার রাতে আহমদপুরে অবরোধকারীদের সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়। বগুড়ার মাটিডালি বাইপাসে বগুড়া রংপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় কয়েকটি ককটেল ফাটানো হয়। চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে বগুড়া ঢাকা ও বগুড়া নওগাঁ সড়ক অবরোধ করে শ্রমিক দল।
দিনাজপুরে 18 দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। খুলনার কেডিএ এভিনিউয়ে শিবির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তারা দুটি ইজি বাইক ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের 8টি পয়েন্টে মুখোশ পরে সড়ক অবরোধ করে শিবির নেতাকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। শিবগঞ্জে একটি টেম্পোতে আগুন দেওয়া হয়। নরসিংদীর জেলখানা মোড়ে সমাবেশ করে বিএনপি। শিবপুরে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। কঙ্কন নাগ, এটিএন বাংলা। রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় ব্যাংক ঋণের সুদ মওকুফ, খেলাপি না হওয়া সহ 5 ধরনের সুবিধা চেয়েছেন পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা। বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সাথে মতবিনিময়ে চলমান সহিংস রাজনীতি থেকে দেশের অর্থনীতিকে বাঁচানোর আহ্বান জানান তারা। সহযোগিতার আশ্বাস দিলেও এক্ষেত্রে প্রচলিত আইন, নীতিমালা এবং রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে জানিয়েছেন ব্যাংক মালিক ও প্রধান নির্বাহীরা। দেখুন সানাউল হকের রিপোর্ট। চলমান রাজনৈতিক সংকট, অবরোধ, হরতাল ও সহিংসতায় জনজীবন আতঙ্কিত, স্থবির হয়ে পড়ছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। সকলকে আমি সাবধান করছি, শিয়ালের গর্তে বসে বারবার হুমকি দিবেন না, দিনের পর দিন অবরোধ বাড়াবেন না। যদি সৎসাহস থাকে রাস্তায় আসেন। পোশাক খাতে উৎপাদন ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, রপ্তানি অর্ডার কমছে, আর্থিক সংকট সহ ভয়াবহ আস্থাহীনতায় পড়ছে দেশ। তাই রপ্তানি খাতের নেতৃত্ব দেওয়া সংগঠনগুলো মতবিনিময় করেছেন ব্যাংক ও বীমা খাতের সাথে। Please come forward together with BGM and all the association and give a pressure to these two political party. আমরা মাথা উঁচু করে বলতে চাই, এই নোংরা পলিটিক্স থেকে আমরা মুক্তি চাই, এই সহিংস রাজনীতির থেকে আমরা মুক্তি চাই। রাজনৈতিক অস্থিরতার অজুহাতে রপ্তানিকারকরা ব্যাংক থেকে বেশ কিছু সুবিধা চেয়েছেন। শ্রমিকদের 2 মাসের বেতন দিতে বিশেষ ঋণ, সব ধরনের ঋণে 2 বছর কোনো সুদ না নেওয়া, 2 বছর এই খাতে কোনো ঋণে খেলাপি না হওয়া, এলসি খোলা ও নিষ্পত্তি অব্যাহত রাখা এবং 2 বছর কোনো ঋণের কিস্তি পরিশোধ না করার সুযোগ চেয়েছেন উদ্যোক্তারা। এই ক্লাসিফিকেশন আমরা মানতে চাই না। টোটালি পুরো ইন্ডাস্ট্রি একসঙ্গে সারা দেশের ইকোনমি আপনারা হরতাল করবেন, অবরোধ করবেন, আর আমরা সাপোর্ট করব না। উই আর নট দেয়ার এনিমোর। বিভিন্ন উস্কানিতে প্রায় 20 দিন ফ্যাক্টরি বন্ধ ছিল, তারপরে রাজনৈতিক অস্থিরতা, দুটো এক হয়ে গিয়েছে। সুতরাং আমাদের একটা বিরাট বড় প্রশ্ন যে আমরা আমাদের বেতন কিভাবে দিব। তবে বিপদে পাশে থাকার আশ্বাস দিলেও ব্যাংক মালিক ও প্রধান নির্বাহীরা জানিয়েছেন এর জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন। নন ক্লাসিফাই করবে অথবা তাকে ফেভার করে ব্লক করবে, এটা কিন্তু এমডি সাহেবের ক্ষমতা নাই। বাংলাদেশ ব্যাংকের কিছু বিধি নিয়ন্ত্রিত সংস্থা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যে ব্যাংকাররা ইন অপারেশন ইন অ্যাকশন হলে যেইটুকু সীমাবদ্ধতা সার্কুলার বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এইটুকু মিট করার জন্য আপনাদের সঙ্গে অথবা ভিন্নভাবে আমরা যেতে রাজি আছি। এবং বিটিএম এর পক্ষ থেকে সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। বিটিএম এর প্রেসিডেন্ট। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলছে। জোহানেসবার্গের FNB স্টেডিয়ামের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান শতাধিক সরকার প্রধান এবং তার অসংখ্য অনুরাগী। স্থানীয় সময় বৃহস্পতিবার 95 বছর বয়সে মারা যান বিশ্ব বরেণ্য এই নেতা। আগামী 15 ডিসেম্বর নেলসন ম্যান্ডেলাকে সমাহিত করা হবে। দেখুন আবু তাহির মুস্তাকিমের রিপোর্ট। প্রথা ভাঙার মহান বিপ্লবী নেলসন ম্যান্ডেলার জন্য প্রথাগত কোনো শোক নয়। জীবনকালে তিনি অহিংসা মন্ত্রে যে সফলতা দেখিয়েছেন তা উদযাপন করতেই সবাই হাজির হয়েছেন FNB স্টেডিয়ামে। সে অনুষ্ঠানে তাকে নানাভাবে স্মরণের পাশাপাশি ছিল গান বাদ্যের আয়োজন। বক্তৃতা পর্বে দক্ষিণ আফ্রিকার নেতারা বলেন, জাতির ঘনঘোর অন্ধকার সময়ে চেতনার মশাল জেলে প্রভাতের সোনালী বন্দরে তাদের পৌঁছে দিয়েছেন ম্যান্ডেলা। দীর্ঘ পথ চলা শেষে ম্যান্ডেলা এখন চূড়ান্ত বিশ্রাম নিতে পারেন, এ কথা জানাতেই তারা এখানে সমবেত হয়েছেন। পরে তার জন্য পালিত হয় সর্বধর্ম প্রার্থনা। আর বিশ্বের যেসব নেতা সেখানে হাজির হয়েছিলেন তারা নীরবে সে প্রার্থনায় যোগ দেন। নীরবতা শেষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, বিশ্ব ঐক্যের যে স্বপ্ন ম্যান্ডেলা দেখেছেন বিশ্ববাসীর সামনে তা প্রতিফলিত হবে ইতিহাসের বিভিন্ন সময়ে। তবে সবকিছু ছাপিয়ে সামনে চলে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার আদর্শ অনুসরণ করে নিজের জীবনে কিভাবে উপকৃত হয়েছেন সে কথা অকুণ্ঠভাবে স্বীকার করেন তিনি।
ম্যান্ডেলাকে বিংশ শতকের মহামুক্তির মহানায়ক আখ্যায়িত করে ওবামা বলেন, তার মহান আদর্শ বিশ্বজুড়ে কোটি মানুষকে নতুন করে তাদের দাবি আদায়ের পথ দেখিয়েছে। His struggle was your struggle. His triumph was your triumph. Your dignity and your hope found expression in his life. বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত ম্যান্ডেলার আদর্শ অনুসরণ করে সমাধান সম্ভব বলেও মত দেন ওবামা। আর অন্যান্য নেতারা বলেন, ম্যান্ডেলার আদর্শের চেতনার বাতিঘর কোনো ঝড়েই নিভে যাবে না। আবু তাহির মুস্তাকিম, এটিএন বাংলা।